আমরা লাস্ট ক্লাসে চারটে প্রবলেম দেখিয়ে এসেছিলাম। চারটে প্রবলেমটা ছিল এইরকম ধরনের, সিস্টেমটা এইরকম, এই যে একটা জেনারেটর, তার সঙ্গে ট্রান্সফরমার হয়ে পাওয়ারটাকে দুটো ট্রান্সমিশন লাইনের মাধ্যম দিয়ে এই ইনফাইনাইট বাজে তুলে দেওয়া হয়েছিল, তথ্যগুলো দেওয়া ছিল। এরকম ধরনের একটা সিস্টেমে প্রথমে চাওয়া হয়েছে যে হেলদি কন্ডিশনে, যখন নর্মাল অপারেটিং কন্ডিশনে আছে সেই সব ক্ষেত্রে এর পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা নির্ণয় করা। তো আমরা এই ইকুয়েশনটা যেভাবে আমরা করে এসেছিলাম তাতে আমরা দেখে এসেছিলাম পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা এসেছিল 2.1 সাইন অফ ডেল্টা। এই 2.1টা হচ্ছে ম্যাক্সিমাম পি ম্যাক্স, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। হ্যাঁ, এটাই এতটা ম্যাক্সিমাম, এতটাই পাওয়ার ম্যাক্সিমাম ট্রান্সফার হয় এই আর কি। এখন ওই সিস্টেমের যদি একটা লাইনের মাঝখানে ফল্ট হয়, 14.4-এ যেটা দেখলাম, যদি একটা লাইনের মাঝখানে ফল্ট হয় তাহলে কি হয়? সেই ক্ষেত্রে আমরা দেখলাম পাওয়ার ট্রান্সফারটার পরিমাণটা কমে গেল, বেশ কমে গেল। কত হলো সেটা আমরা এখানে ক্যালকুলেট করে দেখে এসেছিলাম যে 0.808 সাইন ডেল্টা। এর অর্থ দাঁড়াচ্ছে নর্মাল হেলদি কন্ডিশনে এই পাওয়ার সিস্টেমটা জেনারেটরটা 1 পিউ অফ পাওয়ার সে ডেলিভারি করছিল ইনফাইনাইট বাজে। এই হেলদি কন্ডিশনে কোশ্চেনের 14.3-এ বলা ছিল 1 পিউ অফ পাওয়ার সে এখানে ট্রান্সফার করছিল ইনফাইনাইট বাজে, এবং সেই অবস্থায় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের পরিমাণ ছিল, মানে আমাদের পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন হয়েছিল, আমি এখানে দেখাই, সেই কার্ভটাও এখানে এসছে, যেটা হচ্ছে যে এই উপরের সবচেয়ে উপরের কার্ভটা, এটা হচ্ছে নর্মাল হেলদি কন্ডিশনে বা প্রিফল্ট কন্ডিশনে যে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ, এটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, দ্যাট ইজ 2.1 সাইন অফ ডেল্টা। যখন ফল্ট হলো দুই লাইনের মাঝখানে, একটা লাইনের মাঝখানে, এই যে এখানে এসছে এই সিস্টেমটা, এই যে মাঝখানে ফল্ট হলো, দুটো লাইনের, একটা লাইনের মাঝখানে ফল্ট হলো। ফল্ট হলে পাওয়ার ট্রান্সফারটা, যেটা অরিজিনাল পাওয়ার হেলদি কন্ডিশনের পাওয়ার ট্রান্সফার, তার থেকেও কমে গেল। আগে তো হেলদি কন্ডিশনে 1 পিউ ছিল, এই কন্ডিশনে এসে এটা এই নিচে 1 পিউ নর্মাল কন্ডিশনে ছিল, তার নিচে চলে এসেছে, যার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার তখন দেখছিল ফল্টেড কন্ডিশনে এসছে 0.808 সাইন ডেল্টা। আর যদি 14.5-এর যে প্রবলেমটা এসছে সেটা বলছে যে ফলটা যদি এখানে না হয়ে 14.5-এ দেখো, এই যে 14.5-এর যে প্রবলেমটা, ফলটা যদি মানে ক্লিয়ার হয়ে যায়, কিছুক্ষণ পরে তো দুই সাইডে বেকার আছে, সেই বেকার দিয়ে যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে তখন পাওয়ার ট্রান্সফারটা পরিমাণটা এসে দাঁড়াচ্ছে এই যে এইটা 1.5 সাইন অফ ডেল্টা। অর্থাৎ তখন ফল্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে হেলদি কন্ডিশনে যা হচ্ছে, মানে তার থেকে আমাদের একটু বেশি পাওয়ার এখানে ট্রান্সফার হচ্ছে এই যে এই মাঝখানের লাইনটা। অর্থাৎ এখানে পোস্ট ফল্ট কন্ডিশন, মানে ফল্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এই পাওয়ারটা ট্রান্সফার হচ্ছিল, যখন পি ম্যাক্স, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা ছিল 1.5। এখানে একটা কথা বলে রাখা ভালো, যদি পাওয়ার ফলটা এখানে না হয়ে, ফলটা ধরো যদি সত্যি এরকম জায়গাটায় হতো 14.3-এর, এই যে এক জেনারেটরের বাজে ট্রান্সফারের পরে এই যে বাজ, এই বাজে যদি ফল্ট হতো তাহলে কি হতো, পাওয়ার ট্রান্সফার কত হতো? এই বাজে ফল্ট হলে, কারণ এখানকার কোনো পাওয়ার, এই যে বাজের ভোল্টেজটা জিরো হয়ে যেত, কোনো পাওয়ার আর এই দিক থেকে এই বাজে ট্রান্সফার হতো না, তখন জিরো হয়ে যেত। অর্থাৎ এই লাইনটা যেটা আমি এখানকার দেখাই, এই যে ডিউরিং ফল্ট কন্ডিশনে এটাকে, এই কার্ভটা এরকম হতো না, কোনো পাওয়ার ট্রান্সফার হতো না, একদম সরাসরি এখানে এসে এই জিরো লাইন দিয়ে হতো রোটার অ্যাঙ্গেল এখানে, যেটা আমরা প্রথম দিকে করে এসেছি। তাহলে এই যে তিনটে কন্ডিশন থেকে আমরা একটা জিনিস, এটা তো আমরা গত দিনের ক্লাসে বলে এসেছি, সিনক্রোনাইজিং কোএফিশিয়েন্ট। এখানে এসে দেখো যে যদি এইরকম সিনারিও হয় যে ফল্ট কন্ডিশনে কিছু পাওয়ার ট্রান্সফার হচ্ছে, এরকম একটা কন্ডিশনে যদি আমাদের ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বার করার প্রশ্ন ওঠে, যে এরকম একটা সিস্টেমে দেখতে পাচ্ছ যে মাঝখানে ফল্ট হলে আমাদের কিছু পাওয়ার ট্রান্সফার হচ্ছে, সেরকম সিনারিওতে আমাদের ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলটা কত? আমরা ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বার করছি কোন সময়টা, ফল্টটা এখানে না, জেনারেটরের টার্মিনাল, তা সেখানে ট্রান্সফরমার হয়ে জেনারেটর টার্মিনাল হোক আর যাই থাকুক, যদি এখানে ফল্ট হয়, এখানে পাওয়ার ভোল্টেজটা জিরো হয়ে যায়, পাওয়ার ট্রান্সফার একদম কোলাপস করে, যার ফলে সেই কন্ডিশনের আমরা
এই কোডের এই ক্রাইটেরিয়া থেকে এতে বার করে এসেছি যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল এবং তার করসপন্ডিং টাইম, যেটা ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম, সেটা বার করে এসেছি। কিন্তু এইরকম কন্ডিশনে যখন কিছু পাওয়ার ট্রান্সফার হচ্ছে, যে কন্ডিশনটা 14 এই যে 3, 4, 5, বিশেষ করে 14, 4 যে কন্ডিশনটা আসলে কিছু পাওয়ার ট্রান্সফার হচ্ছে ডিউরিং ফল্ট, এইরকম কন্ডিশনে যদি আমাদের হয় তাহলে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলটা কি করে আমরা নির্ণয় করব? এখানে 3 সিনারিওতে 3 কন্ডিশনে 3টে কার্ভ এখানে দিয়ে দিয়েছে। দেখো যে এই এ কার্ভ যেটা হচ্ছে বিফোর ফল্ট কন্ডিশন অর্থাৎ প্রি ফল্ট কন্ডিশনের এই কার্ভ Pmax sin of delta, যেটা হচ্ছে সবচেয়ে উপরের কার্ভ। বি কার্ভটা হচ্ছে ডিউরিং ফল্ট, যেটা R1 Pmax অর্থাৎ Pmax এর থেকে কমে যাচ্ছে, এই ফ্র্যাকশনটা হচ্ছে এইটা, এই Pmax এর এতটা ফ্র্যাকশন, অর্থাৎ Pmax এর থেকে কমে যাওয়া, এই R1 এর মান নিঃসন্দেহে লেস দ্যান 1, বুঝতে পেরেছো? R1 এর মান 1 এর থেকে নিঃসন্দেহে কম হবে, যার ফলে Pmax এই হেলদি কন্ডিশনে যে Pmax হতো, ফল্ট কন্ডিশনে Pmax এর পরিমাণ, টোটাল পরিমাণটা কমে যাচ্ছে, এটা ডিউরিং ফল্ট। আর ফল্ট যখন ক্লিয়ার হয়ে যায়, আফটার ফল্ট ক্লিয়ারেন্স বা পোস্ট ফল্ট কন্ডিশনে আমাদের এই পাওয়ারটা R2 Pmax, এখানেও এটা একটা আলাদা ফ্র্যাকশন, কিন্তু নিঃসন্দেহে এই Pmax টোটাল যে Pmax ট্রান্সফার হচ্ছিল তার থেকে এই Pmaxটা বেশি হবে। সেটা এখানে দেখা যাচ্ছে যে ফল্ট কন্ডিশনে এই এতটা হচ্ছিল এইরকম Pmax, এতটা ভ্যালু, আর ফল্ট ক্লিয়ার হয়ে যাবে Pmax এর পরিমাণ বেড়ে গেল। অফকোর্স হেলদি কন্ডিশনে তো যাবেই না, কিন্তু বেড়ে গেল ফল্ট কন্ডিশনের থেকে। এইরকম 3টে কন্ডিশনের আমাদের এখানকার পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের কার্ভগুলো, ইকুয়েশন গুলো দেওয়া আছে, সেখান থেকে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভগুলো বার করা হয়েছে, ড্র করে নেওয়া হয়েছে। এখানে দেখো আমাদের যদি ফল্ট এখানে হয়, এখানে এই জায়গাটা ফল্ট হয়, কিন্তু হেলদি কন্ডিশনে ছিল, যেটা উপরের কার্ভ। ফল্ট হলে আমাদের কোথায় এসে ঠেকলো দেখো, ফল্ট হলে পাওয়ার ট্রান্সফার কি জিরোতে তো হবে না, এইখানে আসবে না, ফল্টটা হচ্ছে এই এফ পয়েন্টে এসে হাজির হচ্ছে, এই কার্ভের সঙ্গে মিশছে এখানে, এই পয়েন্টে, এই পয়েন্টে এসে রোটার মুভ করছে এই দিকে, এই দিকে অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, এই দিকে এই অ্যাঙ্গেলটা বাড়ছে ঠিকই, কিন্তু এই লাইনের বরাবর এই যে বেড়ে জি পয়েন্ট পর্যন্ত গেল, এখানে ফলটা যদি ক্লিয়ার হয়, হ্যাঁ, এবং এটা ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বলছি, এটা যদি ক্লিয়ার করতে আমরা পারি, যখন রোটারের অ্যাঙ্গেলটা ডেল সিতে পৌঁছেছে, সেই সময় যদি আমরা ক্লিয়ার করি, তাহলে সিস্টেমটা হুকড হচ্ছে এইচ পয়েন্টে, সিস্টেমের সঙ্গে লকড হচ্ছে এখন এইচ পয়েন্টে, যেটা ফল্ট ক্লিয়ারের পরে। তার মানে এখানে নিঃসন্দেহে আমরা দেখছি যে নর্মাল যে পিএম এর লাইন, তার থেকে ইলেকট্রিক্যাল পাওয়ারটা বেশি এইচ পয়েন্টে, তার মানে নিশ্চয়ই রিটার্ডেশন হবে, কিন্তু এখানে অলরেডি ইলেকট্রিক্যাল এনার্জি দেখো কতটা কাইনেটিক এনার্জি রোটারের মধ্যে কাইনেটিক এনার্জি অ্যাড করে ফেলা হয়েছে। যদি এখানে যায় তাহলে এই কাপটা হচ্ছে এরকম ধরনের, এই যে কাপটা A1 এখানে ড্যাশ লাইনে দিয়ে দেখা হয়েছে, সেটা বুঝতে পেরেছো তো? এই যেটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে ই, এই যে ছোট্ট একটা পয়েন্ট ই এখানে, তার মানে এ এফ জি ই, এই যে একটা ছোট এরিয়া, এই এরিয়া মানেই হচ্ছে যে ডিউরিং ফল্ট আমাদের এতটা কাইনেটিক এনার্জি রোটারের মধ্যে পুশ করা হয়েছে, অ্যাডিশনাল এনার্জি, সিগন্যাল স্পিডে ঘোরার জন্য যে এনার্জি, তার থেকে এইটা বেশি এনার্জি ঢোকানো হয়েছে, যার ফলে এখানে স্পিড আপ হয়ে গেছে। এখানে যখন গেল হুকড হলো, তখন দেখলো যে একটা সিস্টেম দেখলো যে আমার মানে ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইনপুট পাওয়ার থেকে বেশি, অতএব এখানে এসে রিটার্ডেশন, পি অ্যাক্সেলারেশনটা নেগেটিভ, রিটার্ডেশন কিন্তু এখানে এইটা হেভি মাস, অতএব একে তো থামানো যাবে না, অলরেডি সিনক্রোনাস স্পিডের বেশি স্পিড এখানে ছিল, অতএব রোটারটা সুইং করে সর্বোচ্চ মনে করো এই পর্যন্ত গেল আর কি, এটাই ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল আর কি, এখানে চিন্তা করছি সর্বোচ্চ এই পর্যন্ত যে সিনক্রোনাস হয়ে গেল, বুঝতে পেরেছো? এই বি পয়েন্টে যখন পৌঁছালো, তখন আবার সিনক্রোনাস স্পিডে এসে পৌঁছালো, এটা লাইনটা ক্রস করার দরকার হয়নি সিনক্রোনাস স্পিডে পৌঁছানোর জন্য। আমি যদি ফলটা আর একটু পরে ক্লিয়ার করতাম, তাহলে কিন্তু এই বি পয়েন্ট ক্রস না করলে সে করতেই হতো তাকে, বুঝতে পেরেছো? এতটাই কাইনেটিক এনার্জি এখানে ছিল, সে আরো দূর চলে আসতো, কিন্তু বাই দিস টাইম এখানে যদি চলেই আসতো, তাহলে ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারটা মেকানিক্যালের থেকে কম হতো, আবার অ্যাক্সেলারেশন, তার মানে সে কোনোদিনও সিকোয়েন্স স্পিডে ব্যাক করতো না। কিন্তু এখানে এইটাই হচ্ছে সেই লিমিটিং পয়েন্ট, যে
এই পর্যন্ত সে মার্জিনালি এই পর্যন্ত পৌঁছেছে, এরপরে আর পৌঁছানোর দরকার হয় না, এখানে এই পয়েন্টে সিঙ্ক্রোনাস স্পিডে পৌঁছে গেছে। তাহলে এখানে দেখো যে এরিয়াটা হচ্ছে এই যে এইচ ই, এই যে বি, এই যে এই এরিয়াটা, এই এরিয়াটা এই যেটা ভার্টিক্যাল স্মল লাইন দ্বারা হ্যাশ দেওয়া হয়েছে A2। তাহলে এই A1 আর A2 আমাদের এখানে সমান হতে হবে টু কিপ দ্য সিস্টেম স্টেবল। অর্থাৎ এখানে যদি ক্লিয়ার করি, ফলটা ক্লিয়ার এই জায়গাটা করতে পারি, তাহলে সে মার্জিনালি স্টেবল হচ্ছে এই এই পাওয়ার সিস্টেমটা। কিন্তু এর পরে ক্লিয়ার করলে তখন স্টেবল থাকবে না। তাহলে এই পয়েন্টই হচ্ছে সেই ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল যেখানে এর পরে ক্লিয়ার করলে রোটার অ্যাঙ্গেলের এর পরে যদি ক্লিয়ার করি আরো পরে, তাহলে রোটার অ্যাঙ্গেল আরো বেড়ে যাচ্ছে, তখন যদি ক্লিয়ার করি তাহলে আর এটা এই সিঙ্ক্রোনাস স্পিডে পৌঁছবে না। তখন এই বি লাইন থেকে পাওয়ার পিএম এর লাইনকে ক্রস করে যেতে হবে সিঙ্ক্রোনাস স্পিড পৌঁছানোর জন্য। কিন্তু বাই দিস টাইম এখানে যদি ক্রস করে একবার, তাহলে তো সিঙ্ক্রোনাস স্পিড পৌঁছানোর জায়গা নেই, কারণ এখন আবার অ্যাক্সেলারেশন শুরু হয়ে গেছে। অতএব ওই সিঙ্ক্রোনাস স্পিডের বেশি অলরেডি ছিল, তারপরে আবার অ্যাক্সেলারেশন, সুতরাং ফিরবে না কোনোদিন। তাহলে এখন আমাদের এই এই সিনারিও থেকে ইকুয়ালের এরিয়া A1 আর এরিয়া A2 ইকুয়ালের এ ক্রাইটেরিয়ার এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করে আমরা ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলে ডেল সির মান বার করব। তো দেখো এখানে সেই কথাই এখানে বলেছে। তুমি দেখো এখানে এরিয়াটা, এই এরিয়াটা কি করে বার করেছে দেখো। ফ্রম দি tangent stability limit, two curves A1 and A2 or equivalently the area দেখো under the curve ABCD। এই যে টু এরিয়া A1 আর A2 কে কি করে এরা দেখাচ্ছে দেখো, সেই জিনিসটা একটু বোঝার বিষয় আছে। একটা হচ্ছে যদি আমি ধরি এ বি সি, এটা সি, এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস এর উপরে, আর এটা হচ্ছে ডি। তাহলে এই কার্ভটা যদি ধরি এ বি সি ডি, এই কার্ভটা যদি পুরোটা ধরি যার মধ্যে A1 আছে, তাই তো? হ্যাঁ, এটা একটা রেক্ট্যাঙ্গেল এ বি সি ডি, এটা রেক্ট্যাঙ্গেল। অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে এই যে পিএম লাইনকে যদি আমি এই ডেল জিরো থেকে ডেল এম পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে কিন্তু এই এরিয়াটা হয় যার ভিতরে A1 আছে। বুঝতে পেরেছো? এরপরে আরেকটা এরিয়া বলছে দেখো, সেটা হচ্ছে এই যে ডি ডি, এই কাট, এই পয়েন্টে ডি, ডি এফ জি এইচ বি সি, এই কাপটা যদি আমরা ধরি, আবার দেখো আমি বলি যে ডি, এটা এক্স অ্যাক্সিস এর উপরে ছোট পয়েন্ট ডেল, ডেল জিরো যেখানে আছে সেই পয়েন্টটাকে আমি ডি পয়েন্ট নামকরণ করেছি। ডি, এখানে এফ, এই পয়েন্টটা জি যেখানে ফল্ট ক্লিয়ার হয়েছিল জি, তারপর সিস্টেম হুকড হওয়া এইচ, তারপরে সুইং করে ম্যাক্সিমাম পয়েন্টে যাওয়া এটা হচ্ছে বি, তারপরে আবার ফিরে আসা সি। এই যে কার্ভ, এই কার্ভে দেখো তো এই কার্ভের ভিতরে এমন ভাবে সিলেক্ট করেছি যার মধ্যে A1 বাদ কিন্তু A2 আছে, তাই না? এমন ভাবে নিয়েছি যার মধ্যে A2 আছে কিন্তু A1 নাই। তাহলে নিঃসন্দেহে আমরা এইটা বলতে পারি যে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা করতে পারি, যে এই ইকুয়েশনটাকে যদি আমরা একদিকে নিই যার মধ্যে A1 আছে, আর এই এই পুরো এরিয়াটাকে যদি ইন্টিগ্রেট করতে পারি যার মধ্যে A1 বাদ যাচ্ছে কিন্তু A2 আছে, তাহলে তো এই দুটো এরিয়া সমান হয়। এই দুটো A1 আর A2 অবশ্যই সমান হতে হবে এই এরিয়ার যদি ইকুয়েশনটাকে ইকুয়াল হতে হয়। তাহলে এখানে দেখো এই যে আমি যদি পিএম লাইনকে ইন্টিগ্রেট করি ডেল জিরো থেকে ডেল এম পর্যন্ত, পিএম কে ইন্টিগ্রেট করলে আমার এখানে দেখো কি কি আসছে। পিএম এর লাইনকে ডেল জিরো থেকে ডেল এম পর্যন্ত, তা এখানে পিএম এর লাইন তো এটা, পিএম এর লাইন এইটা। তাহলে এখানে এর মধ্যে কি কি আসছে, আমাদের আসছে R1 Pmax sin of delta del C পর্যন্ত। এখান থেকে দেখ এই এরিয়াটা আমি যদি করি R1 Pmax কোনটা ছিল বিকার, এই যে বিকার এইটা, আমি যদি এই এরিয়াটা ইন্টিগ্রেট করে নিই, হ্যাঁ R1 Pmax এখান থেকে এই বি কার্ভের আমি যদি এখান থেকে এইটুকুকে ইন্টিগ্রেট করি সি পর্যন্ত, ডেল জিরো থেকে ডেল সি পর্যন্ত, তার এই এরিয়াটা হয়। হ্যাঁ,
এই এরিয়াটা হচ্ছে এই এরিয়াটা পুরো এরিয়া, যার মধ্যে না এটা হলো এই এরিয়াটা বাদ যাচ্ছে। R1 Pmax তো আমার এই বি কার্ভের ফল্টের কন্ডিশন, তাহলে এই অংশটা হচ্ছে। আর R2 Pmax ডেল সাইন ডেল সি থেকে ডেল এম পর্যন্ত যদি আমি R2 Pmax কে নিই এই খাদ, তাহলে কি জিনিস দাঁড়াচ্ছে দেখো, যে এই এই খাদকে আমি লিখতে পারি, টোটাল এরিয়াটাকে আমি লিখতে পারি কয়েক ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে এই কার্ভের এখান থেকে করেছে, এই কার্ভের এখান থেকে এইটুকু নিয়েছে, এইটুকু এরিয়া ডি এফ জি সি, যে এইটুকু এরিয়া হয়েছে ডেল সি পর্যন্ত। আর যদি এইটাকে দেখো পিএমকে, এটা নিচ্ছে R2 Pmax, মানে এই যে সেকেন্ড কার্ভ, এই কার্ভ এই পয়েন্ট থেকে ডেল সি থেকে ডেল এম পর্যন্ত, তাহলে এর মধ্যে এই পুরো এরিয়াটা এখান থেকে এই পর্যন্ত এই এরিয়াটা, তাহলে এইটার মধ্যে দেখো, এইটার মধ্যে আমি দেখছি যে আমাদের এই খাতটা আসছে ডেল টু পি আর টু, মানে এখান থেকে এই পর্যন্ত, যার মধ্যে পুরো এই এরিয়াটা A2 আছে, A1 নাই। আর এই ফার্স্ট টার্মের মধ্যে আমার শুধু এই এরিয়াটা আছে, যার মধ্যে R1 বাদ গেছে। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি পুরো এই এরিয়াটাকে ভাগ করি এইভাবে, পিএম কে আমি লিখতে পারি, এই এরিয়াটা এখানে ঢুকছে, এই এরিয়াটা এখানে পিএম কে ইন্টিগ্রেট করলে, দাঁড়াও এখানে একটা জায়গায় আমি নিজে একটু বুঝে নিই ভালো করে। এই এরিয়াটা যদি আমি ইন্টিগ্রেট করি, যার মধ্যে A1টা বাদ যাচ্ছে, আর এই এরিয়াটা যদি ইন্টিগ্রেট করি, তাহলে A2টা বাদ, A1টা বাদ যাচ্ছে। হ্যাঁ, এই A2টা আসছে, A1টা বাদ যাচ্ছে। আর এইটার মধ্যে তাহলে দিলে, তাহলে এখান থেকে এই আসলে এইটার সমানই এইটাই হচ্ছে, যে পিএম এর এই কার্ভটা, ABCD যদি কার্ভটা নিই, তার মধ্যে A2 বাদ, এই কার্ভটা নিলে A2 বাদ কিন্তু A1 আসছে। আর এই খাতটা নিলে A2 আসছে কিন্তু A1 বাদ। তাহলে আমি এই জায়গাটা একটুখানি স্টপ করে দিই, আমি রেকর্ডিংটা পজে দিয়ে। যে জিনিসটা আমরা বলতে চেষ্টা করছিলাম, যে এইটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা, যে রেক্ট্যাঙ্গেল হচ্ছে ABCD, লেফট হ্যান্ড সাইডের এটা রেক্ট্যাঙ্গেল, যেটা ABCDর সঙ্গে করে আছে। এইটা বলছি আমি ইকুয়াল টু, মানে ABCDর ভিতরে কিন্তু এরিয়া A1 আছে, A2 বাদ যাচ্ছে, কিন্তু এইটা সমান, এই যে ABCDর সমানকে আমি বলছি যে কার্ভ, যেটা হচ্ছে DFGHBC, যার মধ্যে A2 আছে কিন্তু A1 বাদ। তা আমি যদি এই দুটোকে সমান হয়, নিঃসন্দেহে সেক্ষেত্রে আমাদের A1 আর A2 যদি সমান না হয়, তাহলে তো এই ইকুয়েশন স্যাটিসফাই করে না। কথাটা ধরতে পেরেছো? যে ABCD যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে A1 আছে কিন্তু এরিয়া A2 বাদ। আর ডান দিকের যে এরিয়াটা, সেটা হচ্ছে এই এরিয়াটা DFGHBC, এই এরিয়াটার মধ্যে A2 বাদ কিন্তু A2 আছে কিন্তু A1 বাদ। তাহলে তো এই দুটো নিঃসন্দেহে সমান না হলে এই ইকুয়েশন ইকুয়েট করা যায় না, এটা সমান হতেই হবে। A1 A2 সমান হলেই আমরা এইটা কেবলমাত্র লিখতে পারি। তাহলে আমরা এখানে দেখি, যদি সমান না হয় তখন তো বুঝতে হবে যেটা সিনক্রোনিজমের বাইরে যাবে, লস্ট হবে সিনক্রোনিজম। তো সেই হিসেবে আমরা পিএম এর লাইনটা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ইকুয়েশনটা হচ্ছে এইটা, পিএম কে ডেল জিরো থেকে ডেল এম পর্যন্ত ইন্টিগ্রেট করে নিয়েছি এইটা। আর ডান পাশেরটা হচ্ছে দেখো, এই যে ডিএফ যেটা ডিএফ, মানে এই যে এরিয়াটা, হোয়াইট এরিয়াটা ডিএফজি, এই ডেল সি পর্যন্ত, এই পর্যন্ত এই এরিয়াটা, মানে প্রথমে ডেল জিরো থেকে ডেল সি পর্যন্ত যদি এই বি কার্ভকে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা পাচ্ছি এই এরিয়াটা।
আর প্লাস তার সঙ্গে যদি এই এরিয়াটা যোগ করতে পারি, অর্থাৎ যেটা সি কার্ভকে যদি আমি ডেল জিরো থেকে ডেল এম পর্যন্ত ইন্ডিকেট করতে পারি, তাহলে এই এরিয়াটা আর প্লাস এই এরিয়াটা দুটো এরিয়া গেল, যার মধ্যে এটু ঢুকলো কিন্তু অনবাউন্ড। তাহলে এটা কন্ডিশনটি হচ্ছে এই দুটো স্যাটিসফাই করবে যদি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, ঠিক আছে? এবং এটা ক্রিটিক্যালি যদি ক্রস করে যায় তাহলে আর এই ইকুয়েশন লেখাই যাবে না, এরকম লেখা যাবে। তাহলে এই কার্ভটা প্রথমে দেখো বাঁ হাতের যে এই অংশটুকু যেটা হোয়াইট পোর্শন ডি এফ জি আর এই ডেল সির এই পর্যন্ত, এই কার্ভটা হচ্ছে এটা বি কার্ভকে ডেল জিরো থেকে ডেল সি পর্যন্ত ইন্ডিকেট করেছে। এই কার্ভটা হচ্ছে বি কার্ভ, যে বি কার্ভ মানে আর ওয়ান পি ম্যাক্স, এই যে আর ওয়ান পি ম্যাক্স সাইন অফ ডেল ডি ডেল, ডেল জিরো থেকে ডেল সি পর্যন্ত করলাম, প্লাস এই কার্ভটা, এই যে কার্ভটা সেটা হচ্ছে সি কার্ভের ডেল সি পর্যন্ত, ডেল সি থেকে ডেল এম পর্যন্ত যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের এই পুরো এই যে অংশটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত কভার করবে। এর মধ্যে এ টু আছে কিন্তু এ ওয়ান পাওয়া যাবে। তাহলে আমাদের এই সি কার্ভ যেটা, সেই সি কার্ভের মান আমাদের আর টু পি ম্যাক্স সাইন অফ ডেল্টা, এই আর টু পি ম্যাক্স সাইন অফ ডেল্টা আমি ডেল সি থেকে ডেল এম পর্যন্ত ইন্টিগ্রেট করলাম। এখন এটাকে ভেঙে দাও, ডেল এম কে ইন্টিগ্রেট করে দিলে পি এম ইন্টু ডেল এম থেকে ডেল জিরো থেকে ডেল এম পর্যন্ত এটা গেল। আর এই ইকুয়েশনটা যদি ভেঙে ফেলো ফার্স্ট পার্টটা, হ্যাঁ, যদি লিমিটটা বসিয়ে দাও, তাহলে এখানে দেখো যে আর ওয়ান পি ম্যাক্স, তোমরা এই জায়গাটা যেন ভুল করো না, মুখস্থ করতে যাও না, কি করে করেছে এটা। এটা নর্মালি আর ওয়ান পি ম্যাক্স ইন্টু সাইন, এই ইন্টিগ্রেট যদি সাইন অফ ডেল এর ইন্টিগ্রেট করো তার লিমিটটা বসো, তাহলে কি হবে, মাইনাস কস অফ ডেল জিরো ডেল সি মাইনাস কস অফ ডেল জিরো। এই যে মাইনাস মাইনাসে কসের প্লাস হয়ে গেল, আর এইটা তো মাইনাস এসেছিল, সেই জন্য এটা মাইনাস সাইনটা এইটা। ইকুয়েশনটা নিজেরা এইখানে একেবারে ইন্টারমিডিয়েটের নলেজ থেকে বা ম্যাট্রিকের নলেজ থেকে ইন্টিগ্রেশন এই জায়গাটা থেকে ভুল যেন কনফিউজ না করো, এইটা এসছে, দুই লিমিট বসাবে। সিমিলারলি আর টু পি ম্যাক্স এর সঙ্গে এই ডেল সাইন অফ ডেল কে ওই যে এই টার্মটা আগে আসছে, তারপর একটা গেছে সাইন অফ ডেল সি মানে ডেল। এখানে একটা যেহেতু পিএম সমান সাইন পি ম্যাক্স সাইন অফ ডেল জিরো, এই যে পি ম্যাক্স এই ভ্যালুটা, সেটা তো আমাদের কোনটা, এই যে অরিজিনাল যে কার্ভ, এ কার্ভের এই পয়েন্টের ভ্যালুটা কত, ডেল জিরো না, রোটার অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল জিরো। তাহলে এই যে কার্ভ যেটা আর পি ম্যাক্স সাইন অফ ডেল্টার সঙ্গে যদি ডেল জিরো বসাও, তাহলে যেটা পিএম এর সঙ্গে সমান হবে, এই ভ্যালু যে পিএম, সেই কথা এখানে লিখেছে যে পিএম সমান হচ্ছে পি ম্যাক্স সাইন অফ ডেল জিরো, যেটা এ কার্ভ পিএম সাইন অফ ডেল, এই ভ্যালুটা যদি ডেল জিরো হয়ে যায় তাহলে তার মান হবে পিএম এর লাইনের সঙ্গে, কার্ভটা এই পয়েন্টে কাজ করে, এইটা পিএম এর পয়েন্ট, এতটা পিএম এর লাইন, ঠিক আছে? তো এই ইকুয়েশনকে আমি লিখতে পারি। তারপরে আমি করেছি কি পিএম কে আমি এইভাবে সব ভেঙে চুরে একটু নিয়েছি আর কি। দেখো ডেল এম মাইনাস ডেল জিরো, আর পিএম কে লিখেছি পি ম্যাক্স সাইন অফ ডেল জিরো ইজ ইকুয়াল টু, এই যে এসব তো আছে, ঠিক আছে, সমস্ত ঠিক লিখেছি। এখান থেকে এই দেখো সব জায়গা থেকে পি ম্যাক্স কমন নিয়ে বাদ দিয়ে দিয়েছে, তাহলে আমাদের আসছে ডেল এম মাইনাস ডেল জিরো সাইন অফ ডেল জিরো, এখানে পি ম্যাক্স তো সব বাদ, ইজ ইকুয়াল টু এখান থেকে দেখো এটা কমন নিচ্ছে, এটা কমন নিয়ে নিচ্ছে ডেল সি, কোসাইন অফ ডেল সি কমন নিয়ে নিচ্ছে, কোসাইন অফ ডেল সি কমন নিলে আর টু মাইনাস আর ওয়ান আসে কোসাইন অফ ডেল সি, আর এখান থেকে প্লাস আর ওয়ান কোসাইন অফ ডেল জিরো, আর ওয়ান কোসাইন অফ ডেল জিরো, আর এখানে থাকে আর টু কোসাইন অফ ডেল এম। এইটা এখান থেকেই আমাদের দরকার হবে এই ডেল সি বার করা, এইটাই কোসাইন অফ ডেল সি, ডেল সিটা বার করা। এটা বার করতে গেলে এই পার্টটাকে আলাদা করে নিয়েছে, সিম্পল আর কিছু না, সব দিকে নিয়ে যে ইকুয়েশনটা এরকম এসে দাঁড়িয়েছে। দাঁড়ালে এখান থেকে ডেল সিটা কোসাইন ইনভার্স অফ দিস ভ্যালু। এখানে আমাদের একটা অসুবিধা আছে যে আর ওয়ান আর আর টু ভ্যালু বার করতে হবে, ডেল জিরোর ভ্যালু আমাদের ক্যালকুলেট করে নিতে পারবো, যে লোডে ইনিশিয়াল লোডে রান করছিল ডেল এমটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আর ওয়ান আর টু আর ডেল এম, আর ওয়ান আর টু আমরা বার করার পথ আছে, আমরা ডেল এমটা বার করতে হবে, ডেল এম না বার হওয়া পর্যন্ত এই ডেল সি মানে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বার করতে পারবে না। তা সেটা কি করে করছি দেখো, এখানে ফ্রম দি কার্ভ
এই যে পিএম এর লাইনে যদি ধরো এই কার্ভের এই পয়েন্ট, এই কার্ভের এখানে টাচ করেছে, এইখানকার পয়েন্ট, এই পয়েন্ট সব একই পয়েন্ট, সব ভ্যালু এক। তার মানে আমি এই পিএম কে আমি লিখছি, দেখো পিম্যাক্স সাইন আউট ডেট 0, এই পয়েন্টটা তো পিম্যাক্স সাইন আউট ডেট 0, ঠিক আছে? এই পয়েন্টটা কত? এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টটা দেখো, এখানে লিখছে R2 পিম্যাক্স সাইন অফ ডেল, এই ভ্যালুটা এই যখন এখানে আসছে এই কার্ভে এই জায়গাটা, তখন দেখো এই কার্ভটা তো R2 পিম্যাক্স সাইন অফ ডেল, তাহলে এই ভ্যালুটা যদি ডেল এম বসাও তাহলে তো এই পয়েন্টের মান আসে, যেটা পিএম এর সঙ্গে সমান, তাই না? তাহলে R2 পিম্যাক্স কোসাইন সাইন অফ ডেল এম, এটা মানে হচ্ছে এই পয়েন্ট, এটাও সমান। আর এই পয়েন্টটা মানে হচ্ছে, দেখো এই পয়েন্টটা মানে যদি এই 180 ডিগ্রি হয়, সেখান থেকে এই ডেল 0 বিয়োগ দিয়ে দাও, তাহলে ডেল এম এর সঙ্গে সমান। আমার কার্ভ হয়তো এক্স্যাক্টলি সমান না হয়, কিন্তু আসলে এই ভ্যালু সব সমান। তাই যদি হয় সিনোসয়েডের এই ভ্যালু যদি সমান হয়, তাহলে আমাদের পাই মাইনাস ডেল 0 R2 পিম্যাক্স, R2 পিম্যাক্স এই যে জায়গাটা R2 পিম্যাক্স সাইন অফ পাই মাইনাস ডেল এর মানে হচ্ছে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, হ্যাঁ এই পয়েন্টের ভ্যালুটা, এখান থেকে এটা যে ভ্যালু, এখান থেকে এই ভ্যালুটা সেম নিঃসন্দেহে। এই জন্য এই ভ্যালুটাকেও আমি লিখতে পারি, এই ভ্যালুটা হবে আমাদের R2 Pmax, এটা তো R2 Pmax সাইন অফ ডেল এর ভ্যালু। R2 Pmax এখান থেকে ডেল এম কে আমি লিখতে পারি এই পাই মাইনাস ডেল এম দিলে এই ভ্যালু, পাই মাইনাস ডেল এম দিলে এই ভ্যালুটা আসে। আমি এই জন্য লিখেছি পাই মাইনাস ডেল এম। তাহলে আমার আসছে যে সাইন অফ ডেল 0, এই যে পিম্যাক্স কাটা দেয়, এখানে দেখো এই জায়গাটা এই ইকুয়েশন, আর এইটার সঙ্গে আমি যদি নিই, তাহলে আমাদের আসছে সাইন অফ ডেল পিম্যাক্স সব কাটা দাও, তাহলে ইজ ইকুয়াল টু R2 সাইন অফ পাই মাইনাস ডেল এম। এখানকে ভেঙে দেখো, সাইন অফ পাই মাইনাস ডেল এম কে লিখে এই সাইন ডেল 0 বাই R2, এখান থেকে পাই মাইনাস ডেল এম ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স, এটাকে এই সাইডে নিয়ে আসবে সাইন ইনভার্স এই ভ্যালু, এখান থেকে ডেল এম ইজ ইকুয়াল টু পাই মাইনাস এই ভ্যালুটা চলে আসে এই সাইডে পাই মাইনাস। তাহলে আমাদের ডেল এম এর ভ্যালুটা এখান থেকে আমরা বার করে নেব। ডেল 0 যেহেতু জানা, R2 সব পরে জানা হবে, তাহলে ডেল এম এর ভ্যালু বার হলেই আমরা এই ডেল সির ভ্যালু বার করতে পারবো, যেটা কোসাইন ইনভার্স এই পুরো ভ্যালু। এইভাবে আমরা ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বার করে ফেলতে পারি during the condition when some amount of power is being transferred through this system during fault. মানে ফল্ট কন্ডিশনে যদি কিছু পাওয়ার ট্রান্সফার হয়, তখনকার ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল হচ্ছে এই ভ্যালুটা। এখানে দেখো 14/8-এ এই প্রবলেমটারই উত্তরটা করা আছে, মানে সেখানে একটা প্রবলেম দেওয়া আছে, এক্স্যাক্টলি এইটার সলিউশন, এইসব ফর্মুলা গুলো ব্যবহার করে সেখানে অঙ্কটা করা আছে। 14/8 তোমরা একটু দেখতে হবে, হ্যাঁ এটা প্লিজ 14/8-এ স্টিভেনসন বইয়ের, এইগুলো স্টিভেনসন বইয়ের। আর এখানে একটা অঙ্ক দেখানো আছে, এই ভ্যালুটা, এই অঙ্কটা হচ্ছে স্টিভেনসন বইয়ের না, এটা বাইরের একটা বইয়ের। সেই বইয়ের, এটা স্টিভেনসন বইয়ের যে এক্সারসাইজ 14-10 একদম এক, হ্যাঁ 14-10 আমাদের স্টিভেনসন বইয়ের এক্সাম এক্সারসাইজ 14-10-এর সঙ্গে এই প্রবলেমটা একই রকম। এখানে এটা করেছে কি, আমরা এইটাকে বোধহয় আমরা বন্ধ করে দিই, না হলে বোধহয় ফাইলটার সাইজটা বড় হয়ে যাচ্ছে। আমি এখানে